নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় বরাবরের মতো হাজির হলাম আমি সুদর্শন আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। তবে হ্যাঁ, ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন তো আপনাদের মধ্যে থেকে রানাঘাট থেকে কে কে গল্প শুনছেন, কারণ আজকের এই গল্পটি আপনার সেই প্রাণের শহর, আপনার সেই প্রাণের গ্রাম রানাঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অঞ্জন ব্যানার্জি রচিত গ্রাম বাংলার ভূতের গল্প রানাঘাটে চায়ের দোকানে ভয়। তবে বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। আমাদের আজকের গল্পের এই ঘটনার সঙ্গে বাস্তবে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আশা রাখছি প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটিকে শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সম্রাট, সুমিত, সুপমা এবং সঙ্গীতা। শুরু হচ্ছে রানাঘাটে চায়ের দোকানে ভয়। শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র ম্যানেজার প্রকাশ মিত্রর বাড়িতে তার দুই বন্ধু অলোক সেন ও মানিক বড়াল একটা ছুটির দিনে জমায়েত হয়ে নিজেদের ব্যক্তিগত ও কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আলোচনা করছিলেন। দুই বন্ধুর অভিজ্ঞতা শোনার পর কথা প্রসঙ্গে প্রকাশবাবু বললেন, আমার কর্মজীবনের শুরুতে আমাকে এক অতি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা কি তোমরা শুনতে চাও? তোমরা ভূত প্রেত মানো কিনা জানি না, আমি কিন্তু মানি। অলোক সেন, মানিক বড়াল দুজনেই সমস্বরে বলে উঠলেন, শুনবো না মানে আলবাত শুনবো, তুমি গল্প শুরু করো। প্রকাশবাবু খুশি হলেন। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, তা একেবারে গোড়ার কথা বলছি, বুঝলে। তখন সবেমাত্র আমি এলাহাবাদ ব্যাংকে কেরানির চাকরিতে ঢুকেছি। ব্যাংকের লোন সংক্রান্ত ব্যাপারে এক ভদ্রলোকের সম্বন্ধে খোঁজ খবর নিতে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয়বাবুকে রানাঘাট যেতে হয়। ম্যানেজার বাবুর নির্দেশে অজয়বাবু আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। আমি একা, অকৃতদান, তাই আমার কোনো সমস্যা ছিল না। অজয়বাবুর সঙ্গী হয়ে যেতে এক পায়ে খাড়া হয়ে গেলাম। আমাদের গন্তব্য মাঝের গ্রাম স্টেশন। আমি আর অজয়বাবু শিয়ালদহ থেকে রানাঘাটগামী ট্রেন ধরে রানাঘাট জংশনে গিয়ে পৌঁছলাম। রানাঘাটে নেমে টিকিট কাউন্টারে মাঝের গ্রাম স্টেশনের নাম জিজ্ঞেস করতেই কাউন্টারের ভদ্রলোক বললেন, একটু পরেই রানাঘাট বনগা লোকাল ছাড়বে, আপনারা টিকিট কেটে নিন। আমরা তার কথা মতো টিকিট কেটে নিলাম। ট্রেনে মাত্র 3টে স্টেশনের পরেই মাঝের গ্রাম স্টেশন। যখনকার কথা বলছি তখন মাঝের গ্রাম একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল ছিল। চমৎকার মনোরম পরিবেশ। অজয়বাবু বললেন, আমরা যার খোঁজে এসেছি শুনেছি সেই বৈকুণ্ঠ মুখুজ্জে নাকি কালী মন্দিরের কাছাকাছি থাকেন। আমি বললাম, তবে তো ভালোই হলো, মন্দির দর্শনও হয়ে যাবে। স্টেশনে নেমে 10-15 মিনিট হাঁটলে সেই বিখ্যাত কালীবাড়ি। আমরা হাঁটা পথে সেদিকে রওনা দিলাম। যতই গ্রামের ভিতর প্রবেশ করছি ততই চারপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ধান ক্ষেত, সরিষা ক্ষেত, ছোট ছোট মাটির বাড়ি, গাছপালা, পুকুর সব পেরিয়ে যখন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলাম তখন বেলা গড়িয়ে গেছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল আর তার সাথে ঝোড়ো হাওয়া। বর্ষায় গ্রাম বাংলায় একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, সেই ভদ্রলোককে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। শুনলাম তিনি নাকি 2 দিন ধরে বেপাত্তা। আমরা মহা ফাঁপড়ে পড়ে গেলাম। ভদ্রলোকের স্ত্রী রমা দেবী বললেন, উনি এরকম না বলে কয়ে প্রায় এদার ওদার চলে যান, আবার দিন 2 পর নিজে থেকেই ফিরে আসেন। আপনারা সেই কলকাতা থেকে এসেছেন,
জরুরি কাগজপত্র দেখবেন, ওনার সাথে দেখা না করেই চলে যাবেন? এ কি হয় নাকি? এক কাম করেন, কালীবাড়ির সেবাইতদের একজন আমার গুরু ভাই আমাদের পাশেই থাকেন, তার বাড়িতে 2 রাত থেকে যান, গ্রামখানা ঘুরে দেখেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, ওখানে আপনাদের থাকা খাওয়ার কোনো অসুবিধে হবে না। আসলে আমাদের বাড়িতে জায়গা বড় কম, সৌরমশাই বড় অসুস্থ, ওনার হাঁপের রোগ আছে, তাই আমার গুরু ভাইয়ের বাড়িতে আপনারে থাকার কথা কইছি, কিছু মনে করবেন না যেন। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আপনি তো আমাদের উপকারই করলেন দিদি, কিছু মনে করার কোনো প্রশ্নই ওঠে না। অজয়বাবু ধন্যবাদ জানিয়ে বললেন, গ্রামে তো ফোনের কানেকশন নেই, আমাদের ম্যানেজার বাবুকে এখনই খবরটা দিতে হবে, ওনার অনুমতি ছাড়া তো থাকতে পারবো না। কি করা যায় বলুন তো? চিন্তা করবেন নে, স্টেশন মাস্টার আমার স্বামীর বিশেষ পরিচিত, আপনারা ওনার কাছে গিয়ে তেনার নাম বললেই কাজ হয়ে যাবে। রমাদেবীর কথা শুনে আমরা নিশ্চিন্ত হলাম। একটা ভ্যানের ব্যবস্থা হয়ে গেল। আমরা স্টেশন মাস্টারের সাথে দেখা করে বৈকুণ্ঠ মুখুজ্জের নাম নিয়ে আমাদের পরিচয় দিতেই উনি আমাদের খাতির করে বসালেন। একজন কর্মচারীকে ডেকে 3 কাপ চায়ের অর্ডার দিলেন। অজয়বাবু ম্যানেজার বাবুকে ফোন করে সব কিছু জানালেন। ম্যানেজার বাবু বললেন, বৈকুণ্ঠ বাবুর সাথে দেখা হওয়া অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে ওনার লোন স্যাংশন হবে না। উনি আমার আত্মীয় বলতে পারো, কিছুদিন আগে খুব আশা নিয়ে এসেছিলেন আমার কাছে। ডকুমেন্ট সাবমিট না হলে উনি বিপদে পড়ে যাবেন। আপনাদের ছুটি আমি ম্যানেজ করে দেব। ওনার সাথে দেখা করে সমস্ত কাগজপত্র সহ ওনাকে সাথে করে নিয়ে আসুন, কেমন? আমরা ম্যানেজার বাবুর নির্দেশ মতো বৈকুণ্ঠ বাবুর অপেক্ষাতেই মাঝের গ্রামে রয়ে গেলাম। রমাদেবীর গুরু ভাই বটকেষ্ট আচার্য বেশ অমায়িক মানুষ, আমাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। উনিও একা মানুষ, তবে সর্বক্ষণের জন্য একজন ভৃত্য আছে, তার নাম গজা। গজা একা হাতে রান্না বান্না, ঘর গৃহস্থলের সমস্ত কাজকর্ম একাই করে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বটকেষ্ট বাবু সন্ধ্যার মুখে আমাদের একটা চায়ের দোকানে নিয়ে গেলেন। বৃষ্টির তেজ কখনো বাড়ছে কখনো কমছে, রাস্তায় জল কাদা ভর্তি। দোকানের একপাশে একটু উঁচুতে বাঁশের মাচা থেকে পা ঝুলিয়ে কয়েকজন লোক গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। সেবাই তো বটকেষ্ট হালদার আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে দোকানদার মদনকে হাঁক পেরে বললেন, মদনা, 3টি স্পেশাল ঘন দুধের চা বানাতো দেখিনি। শহর থেকে ব্যাংক বাবুরা এসেছেন, বৈকুণ্ঠর অতিথি। মদনা মাটিতে পাতা কাঠের পাটাতনের ওপর 2টো মোড়া এগিয়ে দিয়ে বলল, আপনারা ইডায় বসেন গো বাবু, বটাদা তুমি বরং মাছাতেই বসো। মাচায় আরও 2-3 জনের বসার মতো জায়গা ছিল। বটাদা অর্থাৎ বটকেষ্ট আচার্য ওখানেই বসলেন। তারপর এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে ভুরু নাচিয়ে বললেন, কই সতী খুড়ো আসেনি আজ? এসে যাবে এখনই, বৃষ্টির ওয়েদার, খুড়ো আসবেন না তা কি কখনো হয়েছে বাবু? বাকি লোকজনের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছিল, মনে হয় আমাদের নিয়ে। শহুরে লোকেদের দেখে গ্রামের মানুষদের মধ্যে যেমন কানাকানি হয় আর কি। এমন সময় খক খক করে কাশতে কাশতে ছেঁড়া ছাতা মাথায় আধ ভেজা হয়ে একজন বৃদ্ধ ভদ্রলোক দোকানে এসে হাজির হলেন। সেদিন দুপুর থেকেই বৃষ্টির আবহাওয়া, দমকা বাতাসের সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পলিথিনের ছাউনিতে পড়ে টপ টপ করে শব্দ হচ্ছিল। হঠাৎ ঝমঝমিয়ে নামল। ঝড় বৃষ্টির তোড়ে সন্ধ্যের মুখেই রাতের অন্ধকার ঘনিয়ে এসেছিল। সতী খুড়ো গোল কাঁচের ঘোলাটে চশমার ফাঁক দিয়ে সকলের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমাদের দিকে তাকালেন।
তারপর ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, আপনারা বুঝি গ্রাম দেখতে এসেছেন? ও বেলা বটার কাছে শুনেছিলুম তার ঘরে শহর থেকে অতিথি এসে। খুব ভালো কথা। তা কালী মন্দির দেখা হয়েছে? আজ আর দেখা হয়নি, আগামীকাল সকালে মন্দির দর্শনে যাব। বেশ বেশ। বটকৃষ্ণ বাবু ওরফে বটাদা মদনদাকে আরও 1 কাপ চা আর চপমুড়ির ফরমাস দিলেন সতীখুড়োর জন্য। গ্রাম্য পরিবেশে ঠান্ডা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চা আর গরম গরম চপমুড়ি খাওয়ার স্বাদ এবং অভিজ্ঞতাই আলাদা ছিল। তার ওপর সতীখুড়ো আবার জমিয়ে ভূতের গল্প বলতে শুরু করলেন। গ্রামেই প্রাচীন কোনো বট গাছের ইতিবৃত্ত বলছিলেন। শুনতে বেশ ভালোই লাগছিল। গল্পের শেষে রহস্যময় গলায় বললেন, ওই বট গাছের পাশের পুকুর থেকে একটা মেয়ের গোঙানির শব্দ শুনতে পাওয়া যায়। প্রত্যেক অমাবস্যার রাতে গত 6 মাস ধরে হঠাৎ করে এমনটাই ঘটেছে। কেউ ওর কান্না শুনে কাছে গেলেই নাকি তাদের ক্ষতি করার চেষ্টা করে। বিশ্রী হাসি হেসে ভয় দেখায়। তবে অনেক কাল আগে নাকি শুনেছিলুম কোনো মেয়ে নাকি ওই বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। দোকানের বাকি খদ্দেরদের মধ্যে থেকে লালু নামে এক ছোকরা ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখুন সতীখুড়ো, এই ঘটনা যদি সত্যিও হয় তবে সেই মেয়ে যে আত্মহত্যাই করেছিল সেই কথা তুমি এতটা জোর দিয়ে বলছো কি করে? তুমি তো তাকে নিজের চোখে ঝুলতে দেখোনি। হ্যাঁ, লোকের মুখে শুনেছ বোধহয়। লোকের মুখে কত রকমের রটনা রটে, তা কি তুমি জানো নে? তেলকে ওরা তাল করে। ওই মেয়ের তো কোনো অপঘাত মৃত্যু হতে পারে। কি সব যা তা বলছিস? শুধু লোক মুখে শোনা কেন হতে যাবে রে ড্যাকরা? আমার ঠাউরদার কাছে ছেলেবেলায় একটা গপ্প শুনেছিলুম ওই বট গাছটা নিয়ে। সেজন্যই তো এমন জোর দিয়ে বলতে পারছি ওখানে ভূতেরা বাসা বাঁধে। অতীতেও ছিল, এখন আবার নতুন কেউ এসে। অনেকেই বাপ ঠাউরদার মুখে অতীতের সেই কথা শুনেছে। তবে আদানিং যে মেয়েটির কান্না শুধু অমাবস্যার রেতেই কাঁদে, সেও কিন্তু ওই পুকুর ধারে বট গাছেই থাকে। সে যে কার প্রেতাত্মা তা জানি নে বাবু। বড় ভয় লাগে সেই কান্না শুনলে, মায়াও হয়। মনে হয় কোনো গরিব যন্ত্রণায় সে কাঁদছে, কিন্তু কিছু কইতে পারছে না। জীব অসার হয়ে গেলে ঠিক যেমন ভাবে গোঙানির আওয়াজ বেরোয় তেমন শব্দ হতে শুনেছি আমিও। অমাবস্যার রাতের বেলায় নাকি ওই বট গাছ থেকে নেমে এসে পুকুর ঘাটে যায়, কাকে যেন খোঁজে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। কেউ সামনে এলে দাঁত মুখ খিঁচিয়ে তাকে তাড়া করে। তাই ভয়ে ওই বিশেষ দিনে কেউ রাতের বেলায় ওই বট গাছে কিংবা মাঠের দিকে যায়নি। এই গপ্প আমাদের গ্রামের সবাই জানে। তুই কি কিছুই শুনিস না এখনো? হ্যাঁ? লালু আর কোনো কথা না বলে চুপ করে গেল। কিন্তু আমার মনে প্রবল কৌতূহল হলো ওই বটগাছের মেয়েটিকে নিয়ে। অজয় বাবুর মনেও অনেক প্রশ্ন ছিল। আমি বললাম, আদৌ কেউ ওই বটগাছ বা পুকুর ঘাটে আছে কি না তা তো দেখার দরকার, বুঝলেন অজয়দা? মানুষের চোখের ভুল, মনের ভুল, কত কিছুই তো হতে পারে। অজয়দা বললেন, একদমই ঠিক কথা। হয়তো আশেপাশের কোনো এলাকার মেয়ে রাতের বেলায় শর্টকাটে ওখান দিয়ে যাচ্ছিল, ছেলে ছোকরাদের পিছু ধাওয়া করতে দেখে তেড়ে ফুঁড়ে গেছে। তাছাড়া রাত বিরেতে গ্রামে বাঁশবাগানে পাতার সরসরানি আর হাওয়ার শোঁ শব্দ কানে এলে গোঙানি বা কান্নার মতো শব্দ মনে হওয়াটা আশ্চর্যের কিছু নয়। চারিদিকে বাঁশঝাড়ের তো অভাব নেই, তাই ব্যাপারটা সরে জমিনে দেখতেই হচ্ছে। সৌভাগ্যবশত পরের দিনই অমাবস্যা ছিল। আমি উৎসাহিত হয়ে উঠলাম।
অজয়বাবু বেশ উৎসুক হয়েছিলেন। তখন আমাদের শরীরের রক্ত গরম ছিল, সবকিছু নিজেদের চোখে দেখে যাচাই করার সাহস আর ভরপুর উদ্যম ছিল। তবে তখন এত লোকজন তো শহরেও ছিল না, আর প্রত্যন্ত গ্রামগুলো শুনশান ফাঁকা ছিল বললেই চলে। ফলে সত্যি ভূত প্রেতের অস্তিত্ব ছিল বটে। আমি নিজেও আমার মামা বাড়ির সামনে অশ্বত্থ গাছে ব্রহ্মদৈত্যকে উঠতে দেখেছিলাম। সেও এক বিচিত্র অভিজ্ঞতা, সেই গল্প অন্য একদিন বলবক্ষণ। আলোক ও মানিকবাবু বেশ খুশি হলেন প্রকাশবাবুর কথা শুনে। তারপর অধীর আগ্রহে কাহিনীর বাকি অংশ শোনার জন্য ভালো করে গুছিয়ে বসলেন। অলোকবাবু বললেন, এবারে বাকিটা বলো হে প্রকাশ, আর তর সইছে না যে। এমন সময় প্রকাশবাবুর ভৃত্য জগাই সকলের জন্য চা জলখাবার নিয়ে এলো। তিনজনেই চায়ের কাপ হাতে তুলে নিলেন। প্রকাশবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সেদিন বৃষ্টি থামার পর আমরা বটাদার সাথে ঘরে চলে এলাম। 9:30টার মধ্যেই খাওয়া দাওয়ার পাট চুকে গেল। লম্ফ নিভিয়ে শুয়ে পড়লাম। একই বর্ষার ওয়েদার, তার উপর সামনেই উন্মুক্ত প্রান্তর, ফলে বটাদার বাড়িতে দেদার হাওয়া ছিল, তাই ফ্যান ছাড়া ঘুমোতে কোনো অসুবিধা হলো না। কতক্ষণ ঘুমিয়েছি তা খেয়াল করিনি। হঠাৎ অজয়বাবুর ডাক শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ওহে প্রকাশ ভায়া, ভায়া শুনছো? আরে একটিবার ওঠো। কি হয়েছে? কি হয়েছে অজয়দা? চোখ কচলে হাই তুলে কথাটা বললাম। অজয়বাবু বললেন, এইমাত্র জানলার কাছে একটা বিভৎস মুখ দেখলাম। আমি কে কে বলতেই ছুটে পালিয়ে গেল। জানলার কাছে গিয়ে দেখলাম খালি গায়ে ডুরে শাড়ি পরা একটি কম বয়সী মেয়ে ছুটতে ছুটতে হঠাৎ ওই খোলা মাঠের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি অজয়বাবুর কথা শুনে হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে জানালা দিয়ে মাঠের দিকে চেয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবু দরজার আগল খুলে উঠোনে বেরিয়ে এলাম। বৃষ্টি খুব জোরে না হলেও টিপটিপ করে পড়ছিল। ব্যাঙের ঘ্যাঙার ঘ্যাং, ঝিঁঝি পোকার কলরব আর ঘন ঘন বিদ্যুৎ চমকানি। সেই বিদ্যুতের আলোয় মাঠ পেরিয়ে কিছুটা দূরে একটা বটগাছের দিকে চোখ চলে গেল। মনে হলো কেউ গাছতলায় দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারাটা স্পষ্ট নয়, একটু ধোঁয়াটে ছায়ার মতো। ছেলে কি মেয়ে এক ঝলক দেখে কিছু বোঝা গেল না। আমি দৌড়ে গেলাম। অজয়বাবু আমাকে অনুসরণ করলেন, কিন্তু অত বড় মাঠ পেরিয়ে বটগাছের কাছে পৌঁছবার আগেই মাঠের মাঝামাঝি বজ্র বিদ্যুৎ সহ এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমাদের আবার ঘরেই ফিরে আসতে হলো। অজয়দা নিজেই বললেন, থাক প্রকাশ, কে না কে দাঁড়িয়ে আছে, তার উপর অচেনা জায়গা, এত রাতে বৃষ্টির মধ্যে ওদিকে গিয়ে কোনো বিপদে পড়ি। এই চোর ছেঁচোড়ও তো হতে পারে, কি বলো? ফিরে যাওয়াই ভালো, চলো চলো ফিরে যাই। আমিও ভেবে দেখলাম অজয়দা ঠিক কথাই বলছেন, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়লাম। এসে দেখি বটাদা লণ্ঠন হাতে ছাতা মাথায় আমাদের খুঁজতে যাবার তোড়জোড় করছেন। আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক, আপনারা চলে এসেছেন। আমি তো চিন্তেই পড়ে গিয়েছিল। কোথায় গিয়েছিলেন এই রেতের বেলা? রাতের সৌন্দর্য উপভোগ করতে গেছিলাম বটাদা। আমাদের শহরে তো ইট কাঠ সিমেন্টের বড় বড় ইমারত ছাড়া আর কিছুই দেখা যায় না, তাই ঘুম ভেঙে গেল বলে দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ফিরে এলাম। তা বেশ করেছে। এখন কল ঘরে হাত পা ধুয়ে শুয়ে পড়েন আবার। রাত শেষ হতে এখনো ঢের বাকি আছে।
আমি আর অজয়বাবু বটাদার কথা মতো হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। তবে বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। নানান চিন্তা ভাবনার মধ্যেই ভোর হয়ে এলো। সকালে উঠে নিমের দাঁতনে দাঁত মেজে মুখ হাত ধুয়ে আমরা কালী মন্দির দর্শনে গেলাম। মায়ের মূর্তি দেখে মন ভরে গেল। পুজো দিয়ে বৈকুণ্ঠ বাবুর বাড়িতে গেলাম। রমাদেবী রাতে এসে বলে গেছিলেন মন্দির থেকে ফেরার সময় একবার ওনার বাড়ি হয়ে আসতে। রমাদেবীর বাড়ি থেকে মিনিট 3 হাঁটলেই বটাদার বাড়ি। রমাদেবীর কথা মতোই ওনাদের বাড়িতে গিয়ে দেখি আমাদের জন্য চা জলখাবারের এলাহি ব্যবস্থা করেছেন। আমরা 3 জনে সেসব গলধকরণ করে একটু বেলার দিকে আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখতে বেরোলাম। রমাদেবী বললেন, আশা করি উনি আগামীকাল চলে আসবেন। আমার এই মাঝের গ্রাম অঞ্চলটা খুব ভালো লেগে গেছিল। আমি হাসি মুখে রমাদেবীকে বললাম, আমাদের কোনো তাড়া নেই। বটাদা অনুমতি দিলে বৈকুণ্ঠ বাবু ফিরে আসার পর আরও 2 দিন থেকে যাবার ইচ্ছে আছে। বটাদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। প্রসন্ন মুখে বললেন, সানন্দে আপনাদের যতদিন মন চায় ততদিনই থাকবেন, আমার কোনো অসুবিধে নেই। অতিথি নারায়ণ, তাঁর সেবা করা আমাদের পরম ধর্ম যে। তাছাড়া শুধু এবার কেন, পরিচয় যখন হয়েই গেছে, আপনাদের সময় সুযোগ মতো আসবেন নিজের মনে করে। শুধু স্টেশন মাস্টারকে একটা ফোন করে দিলেই আমি খবর পেয়ে যাব। এইভাবেই ঘোরাঘুরি গল্প গাছা করে দিনটা কাটিয়ে দিলাম। সন্ধে থেকে আমাদের দুজনের প্রতীক্ষা শুরু হলো। অমাবস্যার সেই রাতের প্রতীক্ষা। বটাদাকে কিছু জানালাম না, শুনলেই ভয় পাবে, বাধা দেবে। তবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, যতই ঝড় বৃষ্টি হোক, রাস্তায় জল কাদা থাকুক, আমরা আজ বটতলায় যাবই। বটাদা যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পান, তার জন্যে একটা গর্হিত কাজ করেছিলাম অজয়দার বুদ্ধিতে। অজয়দার ইনসমনিয়া আছে বলে উনি কড়া ডোজের ঘুমের ওষুধ খান। বটাদার দুধের বাটিতে ওনার অলক্ষ্যে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলাম। অজয়দা বলেছিলেন, আমাদের পরিকল্পনাটা সার্থক হলে ওনার কাছে ক্ষমা চেয়ে আসল কারণটা জানিয়ে দেব। যাই হোক, বটাদা শোয়ার 8 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। আমরা চুপি চুপি লাঠি, টর্চ আর তেলের কুপি হাতে সদর দরজা খুলে রওনা দিলাম বটতলার দিকে। বটতলার দিকে যাওয়ার সময় আশপাশ থেকে কিছু বিজাতীয় শব্দ শুনতে পেলাম। কারোর চলাফেরার শব্দ কানে এলো। মনে হলো আমরা বাড়ি থেকে বেরোতেই কেউ আমাদের পিছু নিয়েছে। কুকুরের কান্না, হায়নার হাসি, শিয়ালের হুক্কা হুয়া, বাঁশ পাতার সরসরানি, সব মিলিয়ে একটা বেশ ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমাদের বেশ ভয় ভয় লাগছিল। এদিকে বৃষ্টির কোনো বিরাম নেই। জল কাদা ডিঙিয়ে প্রায় মিনিট 10 মাথায় বটতলার কাছাকাছি পৌঁছলাম। দেখলাম মাঝখানে একটা সরু রাস্তা জঙ্গলের দিকে ঢুকে গেছে। ওপারে সারি সারি বট, অশ্বত্থ অন্ধকারে মাথা তুলে দাঁড়িয়ে আছে। হাতের লম্ফ নিভে গেছিল ঝড়ের তাণ্ডবে। প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম সবচেয়ে প্রাচীন বটগাছের ঝুড়ি গলায় পেঁচিয়ে
বটগাছের শাখা থেকে একটা মেয়ের বিকৃত লাশ ঝুলছে। মেয়েটার ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে আছে, মুখটা মুখটা হাঁ করা, জিভের অস্তিত্ব নেই, ভিতরটা ফাঁকা। সেখান থেকে অনবরত টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। গলা দিয়ে অব্যক্ত যন্ত্রণা গোঙানি হয়ে বেরিয়ে আসছে। আমরা সেই লাশের বিভৎসতা দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম বটে, তবে তার ওই করুণ পরিণতি দেখে আমার বুকের ভিতরটা টন টন করে উঠল। অজয় দাও দৃশ্যটা দেখে নিজেকে সামলাতে আমার হাত চেপে ধরেছিলেন। আমরা বিহ্বল হয়ে পড়েছিলাম। হঠাৎ ঝুলন্ত লাশটা আমাদের চোখের সামনে থেকে কোথায় যেন উধাও হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সেই গোঙানির আওয়াজটা পেলাম পুকুর ঘাটের দিক থেকে। দেখলাম একটা মেয়েটা একটা ধোঁয়াটে অবয়বে পরিণত হয়েছে। নিজের মুখে হাত দিয়ে পুকুরের দিকে ইশারা করে কি যেন বোঝাতে চাইছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই আচমকা জঙ্গলের ভিতরে ঢুকে দৌড়তে শুরু করলো। আমরাও পিছু পিছু ছুটে গেলাম। মিনিট 5 বুনো ঝোপঝাড় গাছপালা পেরিয়ে ছোটার পর অবশেষে একটা জরা জীর্ণ আধ ভাঙা কুঁড়ে ঘরের সামনে গিয়ে মেয়েটা হঠাৎ মিলিয়ে গেল। বাড়িটার একদিক ধসে পড়েছে, আর একদিকটা কোনো মতে টিকে আছে। অজয়দা বললেন, মেয়েটার অতৃপ্ত আত্মা আমাদের কিছু জানাতে চাইছে, তাই আমাদের এখানে টেনে নিয়ে এসেছে। আমি তাকে সমর্থন করে বললাম, আপনি আপনি একদম ঠিক বলেছেন অজয়দা, কিন্তু মেয়েটা যে আবার অদৃশ্য হয়ে গেল, ও কি বোঝাতে চাইছে তাও তো জানাও হলো না। এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বললাম, এই ভাঙা কুটিরের সামনে এসেই যখন মিলিয়ে গেল, আমি নিশ্চিত এ বাড়িতেই কিছু আছে, আমাদের খোঁজ করতে হবে। অজয়দা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিন্তু এই অন্ধকারে বাড়িতে ঢুকবো কি করে? তাছাড়া বেশিরভাগটাই তো ভাঙাচোরা, কি পাবে এখান থেকে? বরং সকালে আসবোক্ষণ, এখন বাড়ি চলো। অগত্যা ঘরে ফিরে এলাম। ভাগ্য ভালো যে বটাদার ওপর ঘুমের ওষুধটা ভালোই কার্যকর হয়েছে। তিনি কিছুই টের পাননি। সেই রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম দুজনে। পরের দিন সকালে উঠে দেখি বটাদা স্নান আহ্নিক সেরে নিয়েছেন। গজা আমাদের জন্য চা নিয়ে এলো। বটাদা সকাল সকাল বেরিয়ে গেলেন। তাকে যজমানির জন্য বনগা যেতে হলো। আমরাও কিছুক্ষণের জন্য জলখাবার খেয়ে সেই কুটিরের দিকে হাঁটা দিলাম। তবে সেদিন একটু রোদের ঝিলিক দিয়েছিল। যাই হোক, আমরা জঙ্গলে ঢুকে সেই ভাঙা কুটিরের সামনে গেলাম। যেতে যেতে হঠাৎ লোকজনের কথাবার্তা আর পায়ের আওয়াজ কানে এলো। অজয়দা চাপা স্বরে বললেন, এই কারা যেন এদিকে আসছে, চলো 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 লুকিয়ে পড়ি। আমরা একটা বিশাল বটবৃক্ষের আড়ালে চলে গেলাম। দেখলাম গেরুয়াধারী, কপালে রক্ত তিলক আঁকা একজন তান্ত্রিক হাতে ত্রিশূল নিয়ে কয়েকজন লোকের সাথে ওই কুটিরের দিকে এগিয়ে চলেছেন। ঝোপঝাড়ের আড়াল থেকে আমরা ওদের পিছু নিলাম। গেরুয়াধারী কুটিরের কাছে গিয়ে দাঁড়ালেন। একটা পালকি এসেছে। পালকি থেকে যিনি নেমে এলেন তার মাথায় রত্নখচিত মুকুট, গায়ে অলংকার এবং পরিধেয় দামি বস্ত্র দেখে বুঝলাম তিনি সমকালীন জমিদার বংশের উত্তরাধিকার। জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারি মেজাজ ও ঠাট বাট বজায় রেখেছেন। সেই গেরুয়াধারীকে প্রণাম জানিয়ে তিনি বললেন, ঠাকুরমশাই, এই সেই বাড়ি। আমার পূর্বপুরুষদের লেখা ডায়েরিতে এই কুঠিরের কথাই উল্লিখিত আছে। ঠাকুর মশাই ঝোলা থেকে এক টুকরো কাঁচ বের করে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর স্থির দৃষ্টি রেখে
ওই চৌকা কাঁচের টুকরোটার দিকে খানিকক্ষণ তাকিয়ে কিছু একটা দেখে চমকে উঠলেন। তারপর চোখ বুজে বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে গম্ভীর স্বরে বললেন, এই ভাঙা কুটিরে এখনো এক অশরীরীর অস্তিত্ব রয়ে গেছে। এ তো দেখছি প্রায় 100 বছর আগের ঘটনা। সম্পূর্ণ কাহিনী জানতে হলে আমাকে সাধনায় বসতে হবে। কিন্তু আমাকে ডাকার প্রকৃত কারণ কি নৃপতি নারায়ণ? বুঝলাম জমিদারের নাম নৃপতি নারায়ণ। তান্ত্রিকের নাম আগেই জানা হয়ে গেছে, ওনার নাম ত্রিলোচন চট্টোপাধ্যায়। তিনি বললেন, কয়েক মাস ধরে বড়ই উৎপাত হচ্ছে গ্রামের ঘরে ঘরে। আগে শুধু অমাবস্যার রাতেই উপদ্রব হতো, কিন্তু ইদানিং রাত বিরেতে কেউ কোনো প্রয়োজনে বেরোলেই তাকে তাড়া করে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে এক বিভৎস চেহারার মেয়ে। পুকুরের কাছে গিয়েই অদৃশ্য হয়ে যায়, তারপর জঙ্গলের বটগাছ থেকে তাকে বিকৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। নানাভাবে সে ভীতি প্রদর্শন করতে থাকে। তার উপদ্রবে মাঝে মাঝে গ্রামে কয়েকজন পথচারী জ্ঞান হারিয়ে ফেলেছে বলেও আমার কাছে খবর এসেছে। তাছাড়া শুধু গ্রামবাসীরাই নয়, সেই ভয়ঙ্করী জমিদার বাড়িতেও হানা দিয়েছে। গিন্নির খাস পরিচারিকা সুমতি তাকে স্বচক্ষে দেখেছে। একদিন নিশুতি রাতে নাট মন্দিরের কাছে বসে একটি মেয়েকে কাঁদতে দেখে সুমতি নিচে নেমে গিয়েছিল। কাছে যেতেই মেয়েটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তার গলা টিপতে যায়। সুমতি কোনো মতে পালিয়ে বাঁচে। এমনকি আমার ঘরের জানালায় আমি ওই বিভৎস মুখ দেখেছি। আপনি এই উপদ্রব থেকে আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই। সন্ধেবেলায় আমার কুটিরে এসো নৃপতি নারায়ণ। এখন তুমি ফিরে যাও। নৃপতি নারায়ণ ত্রিলোচন ঠাকুরের নির্দেশে পালকিতে উঠে চলে গেলেন। আমরা সাহস করে এগিয়ে গেলাম। ত্রিলোচন ঠাকুর আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আমরা নিজেদের পরিচয় দিয়ে সেই অশরীরী মেয়েটির কথা বললাম। ত্রিলোচন ঠাকুর বললেন, সবই নৃপতি নারায়ণের পূর্বপুরুষের পাপের ফল। তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বর্তমান প্রজন্মকে এবং মাঝের গ্রামের গ্রামবাসীদের। এই মাঝের গ্রামে প্রায় 100 বছর আগে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, যা আমি আমার বাপ ঠাকুরদার কাছে গল্পের ছলে ইতিপূর্বে বহুবার শুনেছি। আমাদের এক পূর্বপুরুষ স্বচক্ষে এই ঘটনা দেখেছিলেন, কিন্তু প্রাণের ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। তাই সেই ঘটনা লিপিবদ্ধ করে গেছেন। আমার ঠাকুরদা সেই লেখা উদ্ধার করেন। এ কথা আজও কেউ জানে না। এই গ্রামে এক হত দরিদ্র ভাগ চাষির বাস ছিল। তাদের একমাত্র মেয়ের নাম ছিল কনকলতা। 17-18 বছরের প্রাণবন্ত একটি মেয়ে। সেই সময় জমিদার ভূপতি নারায়ণ বড়ই অত্যাচারী ছিল। প্রজারা খাজনা দিতে না পারলে অকথ্য অত্যাচার করে জমি কেড়ে নেওয়া হতো। অতি কষ্টে টাকা জোগাড় করে যারা খাজনা দিতে পারত তারা রক্ষা পেত, বাদ বাকিরা না খেতে পেয়ে মারা যেত। কনকলতার বাবার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। কনকলতার মায়ের কঠিন অসুখ ছিল। চিকিৎসার খরচ জোগাতে নুন আনতে পান্তা পোড়াতো। তার উপর কনকের বাবার ঘাড়ে খাজনার দায় চাপানো হলো। কনকের বাবা কঙ্কাল সার চেহারা নিয়ে জমিদারের পা ধরে খাজনা মুকুবের কথা বলে। জমিদার তাকে এমন জোরে পদাঘাত করেন, তখনই তার মৃত্যু হয়। কনকলতা জমিদার বাড়িতে গিয়ে জমিদারকে আক্রমণ করে, কথা কুকথা বলে গালিগালাজ করতে থাকে। সে হাতে সবসময় একটা ছড়ি নিয়ে ঘুরে বেড়াতো। কাউকে তোয়াক্কা না করে সেই ছড়ির ঘায়ে জমিদারের কপাল ফাটিয়ে দেয়। জমিদার মনে মনে একটা ফন্দি এঁটে কনকলতার হাত পা মুখ বেঁধে গভীর রাতে জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে তার জিভ কেটে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করে এবং বটগাছে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। কনকের কাটা জিহ্বা ছুঁড়ে ফেলা হয় পিছনের পুকুরে। পথ্যের অভাবে সে রাতেই কনকের মা মারা গেলেন। কনকের বাবার দেহ বস্তাবন্দি করে
ওই পুকুরেই ফেলে দেওয়া হয়। তারা যখন এসব কুকর্ম করছিল সে সময় আমার ঠাকুরদার বাবা যজমানি সেরে ওই পথ দিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি আড়াল থেকে সব দেখেন, কিন্তু তিনি ভালো করেই জানতেন এ কথা 5 কান হলে জমিদারের নির্দেশে তার ঘরবাড়ি পরিবার শুদ্ধ লোককে জ্যান্ত জ্বালিয়ে হত্যা করা হবে। তাই তিনি মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। অনুশোচনায় দগ্ধে দগ্ধে অসুস্থ হয়ে মারা গেলেন। তার আগে ঘটনাটা লিপিবদ্ধ করে রেখে গেছিলেন। গ্রামের লোক কনকের মৃত্যুর আসল কারণ ঘুণাক্ষরেও টের পায় না। পরদিন জঙ্গলে তার ঝুলন্ত দেহ দেখে লোক মুখে রটে গেল কনকের বাবা খাজনা দিতে না পেরে ঘর ছেড়ে পালিয়ে গেছে। অসুস্থ মাও মারা গেছে। অসহায় কনক তখন মনের দুঃখে আত্মহত্যা করেছে। তবে কনকের অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে মৃত্যুর কিছুদিন পরেই ফিরে আসে। জমিদার এবং তার জ্যেষ্ঠ পুত্রর জিভ কেটে ফেলে দেয়, গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এভাবেই সে নির্বংশ করে দিতে চায় ভূপতির বংশকে। কিন্তু আত্মার আক্রমণের সঠিক কারণটা জমিদার গিন্নি জানতেন না। তিনি ভেবেছিলেন হঠাৎ করেই কোনো ভয়ঙ্কর অপশক্তির উপদ্রব ঘটেছে। যেদিন কনককে হত্যা করা হয় সে সময় উনি তাঁর কনিষ্ঠ পুত্রকে নিয়ে পিত্রালয়ে ছিলেন। কিছুদিন পর কনিষ্ঠ পুত্রকে মাতুলালয়ে রেখে তিনি জমিদার বাড়িতে ফিরে আসেন। তার 2 দিন পরেই জমিদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্রের হত্যা হয়। স্বভাবতই তিনি ভয় পেয়ে যান এবং পুত্রকে রক্ষা করতেই স্বামী ও জ্যেষ্ঠ পুত্রের হত্যার পর একজন তান্ত্রিককে ডেকে মেয়েটির আত্মাকে বন্দী করে ফেলেন। অনেক পরে তিনি প্রকৃত ঘটনা জানতে পারেন জমিদার বাড়ির পুরনো ভৃত্য রাখহরির কাছ থেকে। একটু আগে আমি বিশেষ দৃষ্টি দিয়ে দেখলুম সেই অভাগী মেয়েটির আত্মাই এতদিন পর জেগে উঠেছে। এই কুটিরেই তার বাস ছিল। আমি আর অজয়দা স্তব্ধ হয়ে গেলাম ওই ঘটনা শুনে। কনকের জন্য আমাদের কষ্টে বুক ফেটে গেল। কি নিষ্ঠুর নৃশংসভাবে ওকে মারা হয়েছে। সে প্রতিশোধ তো নেবেই। কনকের মৃত্যুর আসল রহস্যটা ফাঁস হলো এতদিনে। ওর হাতে ওই নৃশংস নিষ্ঠুর জমিদার উপযুক্ত শাস্তি পেয়েছে। কিন্তু ওই শয়তান জমিদারের পাপের ফল তার নির্দোষ জ্যেষ্ঠ পুত্রকে ভোগ করতে হলো, এটা ভেবে খুব খারাপ লাগছিল। আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, কনকের আত্মা তো দীর্ঘকাল ধরে ওই বটগাছে বন্দী ছিল, তাহলে ও হঠাৎ করে জেগে উঠল কি করে? তবে আমার প্রশ্নটা শুনে ত্রিলোচন ঠাকুর বললেন, 7-8 মাস আগে ওই বটগাছের নিচে বসে এক কাপালিক সাধনার প্রয়োজনে ভূত নামানোর ক্রিয়াকর্ম করেছিলেন। তখনই তাঁর বন্দি কাটানো মন্ত্র বলে তাঁর অজান্তেই কনকের আত্মা মুক্ত হয়ে যায়। তার মনে ফের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। গ্রামবাসীদের ভয় দেখাতে শুরু করে। জমিদার বাড়িতেও হানা দেয়। আমি বললাম, কনকের সাথে যে চরম অন্যায় হয়েছিল তার সত্যি কোনো ক্ষমা হয় না, কিন্তু তার রোষে নিরীহ মানুষগুলো বিপাকে পড়ছে। জমিদার বংশের উত্তরসূরি নৃপতি নারায়ণেরও প্রাণ সংশয় রয়েছে। এর একটা বিহিত আপনাকেই করে দিতে হবে ত্রিলোচন ঠাকুর। নিশ্চয়, আজ সন্ধ্যায় নৃপতি আসুক। আমারও কিছু উপাচার সংগ্রহের প্রয়োজনীয়তা আছে, তারপর ক্রিয়াকর্ম শুরু করব। ত্রিলোচন ঠাকুর চলে গেলেন। আমরাও ঘরে ফিরে এলাম। বিকেলে বটাদা ফিরে এলেন, সাথে বৈকুণ্ঠ মুখুজ্জে। বটাদা বললেন, বৈকুণ্ঠর সাথে স্টেশনে দেখা হয়ে গেল। বৈকুণ্ঠ বাবু আমাদের দেখে খুশি হলেন, আমরাও তাকে দেখে নিশ্চিন্ত হলাম। বৈকুণ্ঠ বাবু আর বটাদাকে কনকের কথা খুলে বললাম। সব শুনে ওনারা স্তম্ভিত হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় আমরা 4 জনে জঙ্গলের বটগাছের কাছে চলে গেলাম। ত্রিলোচন ঠাকুর, নৃপতি নারায়ণ এবং
তার লোক লস্কর সকলেই উপস্থিত ছিলেন। ত্রিলোচন ঠাকুর উপকরণ সাজিয়ে বসলেন। তিনি বললেন, কনকের আত্মাকে শুধু বন্দি করলেই সমস্যার সমাধান হবে না, বন্দি করে ওকে চিরতরে নির্মূল করতে হবে। জয় শিবশম্ভু। বাবার নাম নিয়ে জয় শিব শম্ভু বলে বিচিত্র মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সামনের যজ্ঞ কুণ্ডে আগুন জ্বলছে, তাতে কিছু কলাই আর ঘৃতাহুতি দিলেন। আমরা অবাক হয়ে সেই ক্রিয়াকর্ম দেখতে লাগলাম। জয় বাবা শিবশঙ্করের জয়। মন্ত্র জপ করতে করতে শ্মশানের মাটি, কালো সরিষা, বালি, ধূপ, ধুনো ইত্যাদি একসাথে মিশিয়ে একটা কাঠের বাক্সে পুরে দিলেন। বটগাছটা কেঁপে উঠল। চারিদিকে আলোড়নের সৃষ্টি হলো। তীব্র গোঙানির শব্দ ভেসে এলো পুকুর ঘাটের দিক থেকে। অনেকটা ঘন ঘন শ্বাস ছাড়ার মতো শব্দের সাথে সাথে ছটফটানির শব্দ এলো কানে। শেষ মুহূর্তে বাঁচার তাগিদে যেমন আওয়াজ বেরোয়, ঠিক তেমন শব্দই শুনতে পেলাম। কয়েক গাছা লম্বা গিঁট পাকানো সুতোর ওপর বাক্সটিকে রেখে ফের মন্ত্রটি পাঠ করতে হুশ করে শব্দ হয়ে পুকুর ঘাট থেকে একটা কালো লম্বা মতো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বটগাছের দিকে উড়ে এসে শটান বাক্সের ভিতর ঢুকে গেল, গো গো আর্তনাদ করতে করতে। কনক যে বোবা, তার কথা বিলাপ করার সাধ্যি নেই। আমার বুকের ভিতরটা টন টন করে উঠল কনকের শেষ পরিণতি দেখে। অথচ তাকে বন্দি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ত্রিলোচন ঠাকুর সঙ্গে সঙ্গে বাক্সের ডালা বন্ধ করে তলা থেকে উপর পর্যন্ত সুতো পেঁচিয়ে তাতে 2.5-3 প্যাঁচ দিয়ে বেঁধে দিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাক্সটার দিকে তাকিয়ে বললেন, কনকের আত্মা বন্দী হয়ে গেছে, কিন্তু ওকে ধ্বংস না করলে পুনরায় কখনো কেউ ওকে জাগিয়ে তুলতে পারে। তাই তোমাদের সম্মতি নিয়ে ওকে চিরতরে নির্মূল করলাম। এই কথা বলতে বলতে ত্রিলোচন ঠাকুর যজ্ঞের আগুনে কাঠের বাক্সটাকে ছুঁড়ে দিতেই সেটা দাও দাও করে জ্বলে উঠল। কিছুক্ষণ পর এক মুঠো ছাই আকাশের দিকে উড়ে গেল। ত্রিলোচন ঠাকুর বললেন, আমার সমস্ত ক্রিয়াকর্ম সমাপ্ত হয়েছে, কনকের আত্মা বিলুপ্ত হয়েছে, তোমরা এবার নিশ্চিন্তে ফিরে যাও। নৃপতি নারায়ণ ত্রিলোচন ঠাকুরকে সাথে নিয়ে পালকিতে চড়ে বসলেন। বেহারাদের হুনহুনা শুনতে শুনতে আমরাও বটাদার সাথে তাঁর বাড়ি চলে এলাম। কনকের কথা আজও ভুলিনি। সে যে আমাদের প্রথম দিন পুকুর ঘাটের কাছে মুখে হাত দিয়ে ইশারা করে তার জিহ্বা কেটে ছুঁড়ে ফেলার ঘটনাটাই জানাতে চেয়েছিল, তা আমরা অনেক পরে বুঝেছিলাম। তবে কনকের আত্মা কেন যে হঠাৎ আমাদের মাধ্যমেই তার জীবনের ভয়ঙ্কর সত্যটা সকলের সামনে তুলে ধরেছিল, তা আজও আমাদের অজানাই রয়ে গেছে। ঘটনাটা সকলের মনেই দাগ কেটেছিল। প্রকাশবাবুর সাথে সাথে মানিকবাবু এবং অলোকবাবুও বাক রুদ্ধ স্তব্ধ হয়ে ভাষা হারিয়ে ফেললেন। ঘটনার রেশ রয়ে গেছিল তখনও।